আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নমস্কার। আজকে যুক্তিতর্কের যে বিষয়, একটিমাত্র কেন্দ্র, তাও শিশুর রক্তে ভিজল মাটি, বঙ্গে শান্তির ভোট সোনার পাথর বাটি। হিন্দুর ভোট, মুসলিম ভোট নানান হিসেব চলে, সুষ্ঠু ভোটের আশাটুকু এবারও অথই জলে। প্রথমেই যে কথাটা সবার আগে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের বলা প্রয়োজন, আমার মনে হয় এই প্যানেলে উপস্থিত সবাই এই ঘটনার সঙ্গে এই শব্দগুলোর সাথে সহমত হবেন যে কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা শুধু মর্মান্তিক বললেও কম বলা হয়, নৃশংস, হৃদয় বিদারক এবং ধিক্কারযোগ্য। কন্যাহারা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কারুর নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরতম বার্তা দিয়েছেন, প্রশাসনকে বলেছেন রাজধর্ম পালন করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার সেই পদক্ষেপ কাল বিলম্ব না করে গ্রহণ করবার জন্য, এবং সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে, 4 জন গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার নয়, তাদের যাতে চূড়ান্ত শাস্তি হয় তার জন্য প্রশাসনিক স্তরে যা যা করা প্রয়োজন সেই নির্দেশও দেওয়া হয়েছে। এই শোকার্ত পরিবারের পাশে আমরা সকলে, আর কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, নিশ্চিতভাবে এখানে উপস্থিত প্যানেলের সমস্ত বক্তারা, সঞ্চালক সহ যত মানুষ শুনছেন এই যুক্তিতর্ক অনুষ্ঠান, নিশ্চিতভাবে সবাই সেই কামনাই করবেন। বঙ্গের রাজনীতি নিয়ে যেহেতু আজকের এই ফ্রেমটা ডিফাইন করা হয়েছে, এটা ঘটনা যে এটা দুর্ভাগ্যজনক যে বঙ্গে এই রাজনীতির ধারাটা নতুন নয়। দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি কথা, এটা অস্বীকার করে লাভ নেই। কুণালদা বলার সময় বলে দিয়েছেন সাইবারির ঘটনা, সমস্যাটা হচ্ছে অ্যাপ্রোচের পার্থক্য। দেখুন, যে ঘটনা ঘটেছে, গতকাল থেকে আমি সমাজ মাধ্যমে যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের পোস্ট দেখেছি, কোনো কর্মী সমর্থককে আমি দেখিনি এই ঘটনাকে সমর্থন করে একটা শব্দ উচ্চারণ করতে। উল্টে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী পর্যন্ত চূড়ান্ত নিন্দা করে প্রত্যেকে কঠোরতম শাস্তি চেয়েছেন, কোনোভাবে যাতে রেয়াত করা না হয় সেটার দাবি তুলেছেন। সমাজ মাধ্যমে প্রত্যেকে পরিচিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা নেতা, বিরোধীরা তো করেছেনই। পার্থক্যটা এখানেই যে আমার বামপন্থী বন্ধুসম প্রতিনিধি এখানে রয়েছেন দীপশিতা, দীপশিতার দল এখনো মনে করে সাইবারি লাল সেলাম। পার্থক্যটা এখানেই। মার সামনে সন্তানকে খুন করে তার রক্তমাখা ভাত খাইয়ে দেওয়ার পরও এখনো গর্ব করে বলে ওটা বিপ্লব ছিল। আমরা মনে করি না এটা কোনো বিপ্লব হতে পারে। যারা ভোটের ফলাফল বেরোনোর পর বোমা নিয়ে উল্লাস করে তারা কোনো বিপ্লবী হতে পারে না। যারা একইভাবে একটা সরকার, যুক্তফ্রন্ট সরকার পড়ে যাওয়ার পরে কারুর বাড়িতে আক্রমণ করাটা বিপ্লবের অঙ্গ হিসেবে গ্রাহ্য হতে পারে না। আমার সুমন মনে পড়ছিল, তুমি অনেকগুলো উদাহরণ দিলে, ডোমকলের উদাহরণ দিলে। সত্যি সত্যি বাংলাতে এই উদাহরণ ভুরি ভুরি দেখেছে। কেউ একজন, কুণালদাই সম্ভবত আমতা কান্দুয়ার কথাও বলেছে। আরেকটি উদাহরণ, বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, দক্ষিণ 24 পরগনা জেলার নেতা, আরএসপির নেতা সুভাষ নস্কর। 2008 সালের পঞ্চায়েত নির্বাচন, এমন বোমাবাজি করলো সিপিএমের হারমাদ বাহিনী। সুভাষ নস্করের ভাইপো, তার স্ত্রী ছিলেন গৌরী নস্কর, ওইখানে অন স্পট বাড়ির মধ্যে মারা গেলেন। এবং সিপিএম বলল যে সুভাষ নস্কর বাড়ির মধ্যে বোমা মজুত করে রেখেছিল ওখানে সন্ত্রাস করবার জন্য। সিপিএম তার শরিক দলের মন্ত্রীর সম্পর্কে এই মন্তব্য করেছিল। পরে আমরা দেখেছিলাম কান্তি গাঙ্গুলি, সিপিএমের নেতা, পরের দিন তার বাড়িতে গেলেন, দুজনে পাশাপাশি বসে তরমুজ খাচ্ছিলেন। তারপর তৎকালীন স্টার আনন্দের ক্যামেরা আবার সেই ছবি আমরা দেখেছি। আমরা তো বলছি দর্থহীন ভাষায় যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা করলেও কম বলা হবে। কিন্তু এই চিত্রগুলো বাংলায় পরিবর্তন হওয়া প্রয়োজন। পরিবর্তন একটা জায়গায় হচ্ছে যে এর আগে এই ঘটনাগুলোর পিছনে জাস্টিফিকেশন দেওয়া হতো, এখন এই ঘটনা ঘটলে তাকে নিন্দা করা হচ্ছে। প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে বলেছেন এবং পুলিশ অ্যাকশন নিচ্ছে। দীপশিতা আরেকটা কথা বললেন, ঠিকই তো, অনুব্রত মণ্ডল যে ভাষা বলেছেন, দীপশিতা একজন নারী, ওর জায়গায় দাঁড়িয়ে ওর এই বক্তব্যকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি। যে এই ভাষা নিন্দার অযোগ্য, এই ভাষা মানে খুব কম করে বললেও এই ভাষাকে ধিক্কার জানানোর কোনো
ভাষা আমাদের সামনে সত্যি খুঁজে পাওয়া যায় না। কিন্তু দীপশিতা, এই ভাষাকে তো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা সমর্থন করেনি। তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে শোকজ করেছে, ভর্ৎসনা করেছে। এমনকি তৃণমূল কংগ্রেসের পুলিশ, আপনারা বলেন, যদিও পুলিশটা মানুষের, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের, সেই পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে, জামিন অযোগ্য ধারাও দিয়েছে। দীপশিতা, আমার ভালো লাগতো, আপনি একজন মহিলা নেত্রী, এ রাজ্যের বুকে বাম আন্দোলন করে উঠছেন, খুব ভালো লাগতো যদি আপনি 2007 সালে আপনার দলের নেতা ছিলেন বিনয় কুমার, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর মেধা পাটেকার নন্দীগ্রামের আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আপনার মহিলা কমরেডদের উদ্দেশ্যে বলেছিলেন যে মমতা আর মেধা যদি যায় তাহলে আমাদের মহিলা কমরেডরা ওদের পশ্চাৎদেশ, প্রচলিত বাংলায় বলেছিলেন, আমি আর খুলে বলছি না, প্রদর্শন করবে। সেদিনকে আপনার দলের কোনো নেত্রী এই বাক্যবন্ধের একটা নিন্দা পর্যন্ত করেননি। উল্টে পলিট ব্যুরোর নেত্রী বৃন্দা কারাতে এসে বলেছিলেন দমদম দাওয়াই দেওয়ার কথা। যারা বলেন পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন তো নিশ্চয়ই একটা রয়েছে। অন্যায় হলে অন্যায় স্বীকার করতে হয়। একটা সরকার চলতে গেলে একটা সরকারের 100টা কাজের 100টা কাজ সঠিক হতে পারে না। যদি কোনো কাজ ভুল হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো সেটাকে এন্ডোর্স করেননি, তার নিজের দলের নেতা হলেও রেয়াত করেননি। বিজেপির একটা সুবিধা আছে ভাবের ঘরে চুরি করার, কারণ তারা কোনোদিন ক্ষমতায় আসেনি। তাই ক্ষমতায় না আসলে যে অ্যাডভান্টেজটা থাকে, সবাইকেই গালমন্দ করা যায়। রাহুল সিনহা বলছিলেন, আমি রাহুলদা বলতে বলতে আমার রাহুলদার জন্য খারাপ লাগে, আমি কার্যত রাহুলদার প্রতিবেশী বলতে গেলে, পাশের পাড়ায় থাকি। আমি ছোটবেলা থেকে রাহুলদাকে দেখেছি বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে বিজেপি করতে। লালকা মাঠের পাশে, সেখানে সঙ্গ ছোটবেলা থেকে অনুশীলন, ওই সকালবেলা প্যারেড ট্যারেড করতো। রাহুলদাকে ছোটবেলা থেকে দেখেছি বিজেপির ছোট মিছিল হলো, তখন 4-5 জন লোক হতো, তখন থেকে রাহুলদা মিটিংয়ে বক্তৃতা দেয়। রাহুলদা হঠাৎ করে বলতে বলতে বলছিলেন, কালীগঞ্জের রেজাল্ট দেখে সেটা মুখস্থ করে সেটার ক্রেডিট নেওয়ার দরকার প্রয়োজন নেই। আমি জানি না কাকে বললেন। কালীগঞ্জের রেজাল্ট দেখে হিন্দু মুসলমান পার্সেন্টেজ ক্যালকুলেট করে একজনই তো ক্রেডিট নিয়েছেন গতকাল, সেটা তো লিডার অফ অপোজিশন। আমি জানি আপনার খারাপ লাগা থাকতে পারে যে দুদিন আগে আসা তৎকাল প্যারাসুট বিজেপির নেতা, আপনি প্রথম দিন থেকে বিজেপি করেছেন, রাজ্য সভাপতি ছিলেন, হেন কোনো ভোট নেই যাতে লড়েননি, জিততে পারেননি সেটা অন্য কথা, কিন্তু দুর্দিনে প্রথম দিন থেকে বিজেপিটা করেছেন। আপনার মাথার উপর নেতা হয়ে বসে গেছে তৃণমূল থেকে আসা একজন, আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। আমি এই জায়গায় আপনার প্রতি নিশ্চিত সমব্যথী। কিন্তু বিজেপি বলছে নারী নির্যাতন বা শিশু নির্যাতনের বিরুদ্ধে। সুমন একটু আগে এসপির কথা বলছিলেন, আমার মনে আছে এবিপি আনন্দে সেদিনকের কভারেজ, সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ওই একটা দিকে চোখ তুলে তাকিয়েছিল, হাতরাস। লিডার অফ অপোজিশন পার্লামেন্টে তিনি গিয়েছিলেন, আমাদের সাংসদরা যখন গিয়েছিল তাদেরকে উত্তরপ্রদেশের লখনৌ এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে বডিটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে যারা বলছেন এখানকার নির্যাতিতার কথা, এই সিবিআই নিয়ে এত কথা বললেন, নির্যাতিতার পরিবার তো সিবিআই এর উপর অনাস্থা জ্ঞাপন করেছে। আমি শুধু রাহুল বাবুদের উদ্দেশ্যে বলবো, আপনারা বলছেন নিশ্চিতভাবে, রাহুলবাবু নারী নির্যাতনের বিরুদ্ধে তো কথা বলাটা আপনাদের মুখ থেকে কতটা শোভনীয়। আরো বেশি করে বললে শিশু নির্যাতন, আমি দুটো ইনসিডেন্ট দিচ্ছি। শিশু নির্যাতন, নাবালিকা রাস্তায় নেমে মিছিল করেছিলেন, কাটুয়ার ধর্ষক, এত নাবালিকা, আমি তার নাম উচ্চারণ করছি না যেহেতু সে মাইনর। সঞ্জিরাম কে ছিল, দীপক কে ছিল, প্রবেশ কুমার কারা ছিল? প্যান্থার্স গ্রুপ ব্যাকড বাই বিজেপি রাস্তায় নেমে মিছিল করেছিল, মুক্তি দিতে হবে, কারণ নাবালিকা সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল, তাকে ধর্ষণ করা হয়েছিল, 6 বছরের নাবালিকা। সারা ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যারা তেরঙ্গা পতাকা নিয়ে রেপিস্টের সমর্থনে রাস্তায় নেমে মিছিল করেছে উন্নাওতে, কুলদীপ সিং সেঙ্গারের হয়ে, তার নাম ভারতীয় জনতা পার্টি, রেপিস্টের হয়ে মিছিল করেছে। স্বাধীনতা দিবসের দিন, আজ থেকে 2 বছর আগে, জেল থেকে মুক্তি দিয়ে বের করে এনে মালা দিয়ে বরণ করা হয়েছে। বরণ করেছে কি আরএসএস, বরণ করেছে বজরং দল, বরণ করেছে বিজেপি। কেন? বিলকিস বানুর ধর্ষক, তুমি মুসলমানকে ধর্ষণ করেছো, তুমি কি করে ধর্ষক হবে? তুমি হিন্দু ব্রাহ্মণ। এই যে রাহুল দা এত ব্রাহ্মণ ঠাম্মন অনেক কিছু শোনালেন, আপনার দলের নেতারা ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করে বলেছে তোমরা ধর্ষক হতে পারো না, তোমরা ব্রাহ্মণ, তোমরা সদ্গুণের অধিকারী। কোন ভারতবর্ষের দিকে পরিচালিত করছেন আপনারা? আঙুল তোলার আগে আগে নিজেদের অবস্থানগুলো ভালো করে বিচার করুন। সুমন, আপনার যে আজকের ফ্রেমিং, এই ফ্রেমিং এর শেষের দুটো লাইন, এই শেষের দুটো বেল পড়ে যাচ্ছে, শেষের দুটো লাইন, হিন্দুর ভোট মুসলিম ভোট নানা হিসেব চলে না, বাংলায় হিন্দু বা মুসলমান ভোটের হিসেব চলে না।
এই যে যারা একটু আগে ভোটের পার্সেন্টেজ বলছিলেন, আমি বলছি রাহুলদা, আপনি দেখে নিন 2024-এর লোকসভা ইলেকশনে ওই কালীগঞ্জে আপনারা পেয়েছিলেন 31% ভোট, এবার 3% ভোট কমেছে আপনাদের। আপনারা তো দাবি করেন আপনারা নাকি হিন্দু ভোটের এজেন্সি নিয়ে বসে রয়েছেন, তাহলে 3% ভোট কমলো কেন? আসলে হিন্দু মায়েদের ভোটও মমতা ব্যানার্জি পায়, সংখ্যালঘু মায়েদের ভোটও মমতা ব্যানার্জি পায়, কারণ যারা 365 দিন মানুষের পাশে থাকে। আপনারা পুরনো বিজেপি, আপনারা মাঠে ঘাটে নেবে দলটা করেছেন, কিন্তু আজকে যারা আপনাদের বিজেপির নেতৃত্ব, তারা এই মিডিয়া না থাকলে তাদের 10টা লোকও চিনবে না, কারণ তারা মানুষের পাশে থাকেন না। সুষ্ঠু ভোটের আশাটুকু এবারও অথই জলে। সুমন, আমার মনে পড়ছিল পরপর মমতা ব্যানার্জি সরকার 3 দফা অতিক্রম করে এবার চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চলেছে। 2011 নির্বাচন ছেড়ে দিন, ওটা সুনামি হয়েছিল, ওটা মানুষের 34 বছর দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ পেয়েছিল। তারপরে দুটো নির্বাচন, এই যে বলা হয় না সুষ্ঠু নির্বাচন কি অথই জলে বঙ্গের বুকে। সুমন, একবার ভেবে দেখুন, আপনার দর্শকদের স্মৃতিশক্তিকে একটু উস্কে দেওয়ার জন্য বলবো 2016 নির্বাচন। আমরা সেই ডায়লগগুলো ভুলিনি, সেবার কংগ্রেস বাম জোট করলো প্রথমবার। এখন আমার বাড়ির সামনে শহীদ বেদি রয়েছে, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে খুনি কংগ্রেসি গুন্ডা তোদের চিতায় আমি তুলবই। এখন আর কংগ্রেসি গুন্ডা বলে না, আধা ফ্যাসিস্ট বলে, কারণ কংগ্রেস বললে সমস্যা হয়ে যায়। এই দীপশিতা মিটিং করতে যায়, এখন আধা ফ্যাসিস্ট বলতে হয়, কংগ্রেসকে ফ্যাসিস্ট বলতে পারে না। তো যাই হোক, আধা ফ্যাসিস্ট হোক, সেমি ফ্যাসিস্ট হোক, ইন্দিরা গান্ধী দায়নি, তাকে আমরা চাইনি, তারপর তার নাতিকে পাকসাকাশ ময়দানে এনে, তখন বুদ্ধবাবু জীবিত ছিলেন, বুদ্ধবাবু এবং রাহুল গান্ধী একসাথে মালা পরেছিলেন। তো হঠাৎ করে ওই বোফোর্স গান্ধী দূর হটো, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, কি করে কালো হাত সাদা হয়ে গেল আমরা জানি না, কিন্তু হয়েছে। তো সেই সময় জোটের লড়াই আপনার মনে থাকবে সুমন, সেই নির্বাচনের পরেও তখন রেজাল্ট বেরোয়নি, সূর্যকান্ত মিশ্র ইন্টারভিউ দিয়েছিলেন এবিপি আনন্দে, বলেছিলেন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছি, ছক্কা মেরেছি। সূর্যকান্ত মিশ্র সেই ডায়লগ হিট হয়েছিল, ভাইরাল হয়েছিল। ভোটের রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত সূর্যবাবুরা ছক্কা হাঁকিয়েছে, এমন মন্ত্রিসভা গঠন হয়ে গেল। মানে কে অর্থ নেবে, কে স্বরাষ্ট্র নেবে, কে সেচ নেবে, কে অমুক নেবে, মোটামুটি খসড়া তালিকা তখন এত হোয়াটসঅ্যাপ প্রচলিত হয়নি, হতো অল্প স্বল্প, সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া শুরু হয়ে গেল, কে কোন দপ্তর নেবে, কাল নেমির লঙ্কা ভাগ। ভোটের আগে পর্যন্ত ভোট ভালো, ডবল সেঞ্চুরি হয়েছে, ছক্কা মেরেছি, যেই ভোটের রেজাল্ট বেরোলো অমনি সন্ত্রাস। এর রিপিটেশন দেখলাম আমরা 2021 সালে। 2021 সালে আরেকটু এগিয়ে গেল, এবার ক্ষমতায় আসছে কে, আপকি বার 200 পার। গঙ্গা পেরোতে পারেনি, পগার পার হয়ে গিয়েছিল বাংলার মানুষের রায়। তারপর আবার 1.5 বছর আসেনি, এদিকে বাংলার 100 দিনের টাকা, আবাসের টাকা বন্ধ করে রেখেছিল। 2021 2 मई दीदी गई लेकिन दीदी तो रह गई, तुम जो वापस चली गई फिर 1.5 साल यहाँ लौट के ना आई। আবার 2022 ডিসেম্বরে এসেছিল, তার মধ্যে বাংলার মানুষের আবাস আর 100 দিনের টাকা আটকে দিয়েছিল। তারপর হাইকোর্টের গুতোকে এখন ছাড়তে হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু এই আপকি বার 200 পার, গতবার মানে পারলে ন্যাটো বাহিনী এনে ভোট করাচ্ছিলেন অমিত শাহ, আর প্রতি ভোটের পর প্রেস কনফারেন্স। সুমন, তোমার মনে থাকবে 4র্থ দফা ভোট পর্যন্ত প্রেস কনফারেন্স হয়েছিল। আজকে 30টা আসনে নির্বাচন, আমরা বিজেপি 28টা আসনের মধ্যে নিশ্চিতভাবে জিতছি তো জিতছি। তারপর শীতলকুচিতে গুলি চলল, তারপরে কোভিড বাড়ল, বলা হলো যে শেষ 2টো দফা অন্তত ক্লাব করে একসাথে করতে, তাতেও কর্ণপাত করলো না। বাংলার মানুষকে বিপদের মুখে ফেলে শুধুমাত্র নিজেদের ভোটে জেতার উদগ্র বাসনায় আপকি বাদ 200 পার। এমনকি 5ম দফার পরে পর্যন্ত বলেছিল এবার বিজেপি ক্ষমতায় আসছেই। 5ম দফা 6ষ্ঠ দফা অবধি সুষ্ঠু নির্বাচন। যেই ভোটের রেজাল্ট বেরোলো, রেজাল্টের আগে অবধি ছিল 2 मई দিদি গেই, যেই রেজাল্ট বেরোলো অমনি গল্প শুরু হয়ে গেল যে রাজ্যের বুকে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় না। আপনি মিলিয়ে রাখুন, এবারও 2026-এ যদি শিডিউল টাইমে ভোট হয়, এপ্রিল মে মাসে ভোট হবে, হয় মে মাসে নইলে জুন মাসে ফল বেরোবে। মে মাস অবধি শুনবেন যে এবার বিজেপি ক্ষমতায় আসছে, এবার সিপিএম ক্ষমতায় আসছে, এবার কংগ্রেস ক্ষমতায় আসছে। আর মে মাসের পর জুন মাসে যখন রেজাল্ট বেরোবে বা মে মাসে রেজাল্ট বেরোবে, জানবেন বাংলার 10.5 কোটি মানুষ ক্ষমতায় আসছে, তার প্রতিনিধিত্বের নাম মমতা ব্যানার্জি আর সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। যে ঘটনা কালীগঞ্জে ঘটেছে দুঃখজনক, মর্মান্তিক, নিন্দাযোগ্য, সরকার নিন্দা করেছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক ব্যবস্থা হবে। কিন্তু সেই ঘোলা জলে যারা রাজনীতির মাছ ধরতে চাইছে, তাদের নিজেদের আয়নায় আগে মুখটা দেখা উচিত। যদি মুখ আয়নায় আপনারা না দেখতে চান, বাংলার মানুষ আবারও 26-এর মতো, এই 21, 16, 11-র মতো আবার আয়নায় মুখটা দেখানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা করে দেখাবে। তার জন্য বাংলার মানুষই যথেষ্ট। ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা, নমস্কার। ধন্যবাদ অরূপ। যে গল্প উপন্যাস লিখি সেটা জেলে বসে তো আপনি বলেছিলেন মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি।
মমতা সুমন, ব্যানার্জি আমরা কি সারদা ইন্ডি সরকার- জোটে লড়াই দেখবো? সুমন, আমরা কি ইন্ডি জোটে লড়াই এবার দেখবো? এগোনো যাক। আমরাও তো বলবো। তুমি না এদের নিয়ে এদের সুবিধা হয়, শুধু এদের একটা করে দাও যে শুধু এই টপিক নিয়ে আমারও সুবিধা হয়, তাহলে গণশক্তি কাগজকে সামনে রেখে গোটা চিট ফান্ডের কত টাকা ওই সিপিএম খেয়েছে এটা ভালো করে বলে সেটা দিতে আপনি পারি। বলে জেলে আরে পুরুন। চোর পার্টি, গণশক্তির এটা লোককে ধর্ষক জেলে চোর পুরুন। পার্টি, গণশক্তির পৃথিবীতে লোক যত একজন রকম জেলে পাপ দেয়নি। আছে সব এই গণশক্তির সিপিএম এখনো করেছে। ছজন বলার সুযোগ পাইনি, আমি দুজনকে করেছে। দীপশিতা, সব দেখুন, কটা CPM দীপশিতা করেছে। যেহেতু প্রথমে সব প্রশ্ন রকম তুলেছে, চোর, না, ও যেহেতু- সব রকম জালিয়াত হচ্ছে ও সিপিএম। যেহেতু পলিটিক্যাল কয়েকটা প্রশ্ন তুলেছে, আমার মতে দীপশিতা অনেক ভদ্রতা নিয়ে কথা বললো। সত্যিই তো সিপিএম আমলে ভদ্রতা দেখেছি, বাড়ি বাড়িতে সাদা থান পৌঁছতো, এখন বাড়ি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছয়, মানুষ পার্থক্যটা বোঝে। আমি এবার আরেকটা প্রশ্নে আসি। 1940 সাল, আমি জাস্ট ওয়ান লাইনার বলছি, 1940 সালের 12ই মে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বক্তৃতার 3টে লাইন আমি জাস্ট বলছি। হিন্দু মহাসভা ভোট ভিক্ষা করার জন্য হাতে ত্রিশূল নিয়ে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের মোতায়েন করেছে। ত্রিশূল ও গেরুয়া পোশাক দেখলে হিন্দুরা শ্রদ্ধায় মাথা নত করে। ধর্মের অপব্যবহার করে এবং অপবিত্র করে হিন্দু মহাসভা প্রবেশ করেছে। রাজনৈতিক ময়দানে এর নিন্দা করা সকল হিন্দুর কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের জাতীয় জীবন থেকে বিতাড়িত করুন, তাদের কথা শুনবেন না। গেরুয়া পড়লেই সবাই ধর্মের ধ্বজাধারী আসলে হয় না, কেউ কেউ গেরুয়া পরে পদ্মশ্রীর জন্য লালায়িত থাকে। সাম্প্রতিক অতীতে এটাও আমরা আরো দেখেছি, আছে, এটাও ভুলবো না। মালেগাঁও বিস্ফোরণে জঙ্গি, গেরুয়ার কথা সেটাও এসেছে কিন্তু যখন- গেরুয়া পরা। শান্তিপ্রজ্ঞাও গেরুয়া পরে বোমা সেটাও বিস্ফোরণ গেরুয়া করেছিল। পরা। বেশ, শান্তিপ্রজ্ঞাও বোমা বিস্ফোরণ করে গেরুয়া আবার সাদাও যে শান্তির প্রতীক নয়। অরূপ, দারা এটা সিংকে উত্তর দিন। শিশুপুত্র সহ খুনের সাদা- অপরাধে সাদা অভিযুক্ত শাড়ি বজরং পরলেই দলের যে নেতাদের সাথে শান্তির যা প্রতীক, সবকটা এটাও বলা যুক্ত যায় না। ছিল। বেশ, সাদা শাড়ি একবার প্রচুর রক্তের গেরুয়াদার দাগ যিনি লেগে আছেন থাকে, তার এটা উত্তরটা আমরা নেব। দেখেছি। হ্যাঁ, এটা আমি বলিনি, নেতাজির বক্তব্য। নেন। শুনুন, নেতাজিও যে কিন্তু গেরুয়ার প্রসঙ্গ আপনি তুলছেন, আজকের দিনে তথাকথিত বহু লোক গেরুয়া পরে ঘুরতে পারে, কিন্তু পারম্পরিক সন্ন্যাসীদের বিরুদ্ধে আপনি এই ধরনের কথা বলতে পারেন না। তার কারণ এটা আমার বক্তব্য আপনাদের- নয়, নেতাজি সুভাষচন্দ্র হ্যাঁ, বসুর কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র আপনি বসু হিন্দু এই মহাসম্পর্কে প্রসঙ্গ টানার এই আগে ভাষাই বলেছিলেন, এই কারণ প্রসঙ্গ এই টানার যারা আগে গেরুয়াকে সেই ব্যবহার প্রসঙ্গটি- করে ভোট রাজনীতি করে শুনুন, তাদেরকে এই উপযুক্ত রাজনীতি শাস্তি দিতে এই দেশের রাজনীতি মানুষকে নেতাজি কলকাতার আহ্বান প্রকাশ্য জানিয়েছিলেন। স্টেডিয়ামে আপনার থেকে আমরা আপনার দেশপ্রেমের মাননীয় শিক্ষা শিখবো না, মুখ্যমন্ত্রী নেতাজি করেছেন সুভাষচন্দ্র বসুর দুটো থেকে নকল শিখবো। সাধু আপনার তৈরি থেকে করে, শিখবো না। দুটো গেরুয়া নকল বললেই হিন্দু গেরুয়াধারী হয় না। তৈরি করে। অনেক ভণ্ড গেরুয়া আপনারা তো দেখেছি বলতে আমরা। দেন না। আজকে আপনি ঠিক যেমন তো হিন্দু তোষণের অভিযোগ করতে পাচ্ছেন, সেই রকম ওনারা অভিযোগ করতে পাচ্ছেন মুসলিম তোষণের। যদি রাষ্ট্র তার মানে সমস্ত এক্সচেকারকে একেবারে ধর্মীয় কার্যকলাপ থেকে দূরে রাখে, সেটাই তো ভারতের সংবিধান শুনুন, নির্দিষ্ট তো তুমি যেটা শুরু করলে সুনির্দিষ্ট পথ। তুমি যেটা শুরু করলে না, যে হ্যাঁ। কথাটা বলে যে নরেন্দ্র মোদী বলেছিলেন বারাণসীর ঘাটে দাঁড়িয়ে যে मैं कभी হিন্দু মুসলমান नहीं करूंगा तो मैं सार्वजनिक नहीं रहूंगा, তার আগের স্টেটমেন্ট আমরা ভুলে গেছি। তার আগের সভায় রাজস্থান থেকে ওই নরেন্দ্র মোদী বলেছিলেন যে জিসনে আপকা মঙ্গলসূত্র ছিন লিয়া, আজকে ওদের ক্ষমতায় আসলে আপনার মায়ের মঙ্গলসূত্র নিরাপদ থাকবে না। দেশের প্রধানমন্ত্রীও যিনি এই বক্তব্য রাখেন, তিনি গোটা দেশকে কি বার্তা দেবেন? বিজেপির সাংসদদের মধ্যে একজন মুসলমান সাংসদের নাম বলুন। আর গোটা মুশকিল ভারতবর্ষে হচ্ছে, বিজেপির যতজন সাংসদ একদম, আপনি ধন্যবাদ। প্রধানমন্ত্রীর যে আমি- বক্তার কারণ আমরা এই ছবি দেখেছি, সীতারাম ইয়েচুরি তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার সে উষ্ণ করমর্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা কি সেটিং ছিল না ফিটিং ছিল? তারপরে আমরা দেখেছি মোদির ডি বিজ্ঞাপন রাজার সঙ্গে, গণশক্তিতে আরে যাও সবকিছু কেন বাবা? পাঁচফোড়ন বললে হবে তারপরে না। মোদির আরে পাঁচজনের পাঁচফোড়ন ছবি হওয়া বন্ধ করো। গণশক্তিতে যায় কেন? আমরা দেখেছি ডি রাজার কোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোলে যেখানে সিপিআই এর একজন সেই ছবি নিয়ে তিনি বলেছিলেন শোকজ পর্যন্ত খেতে আর হয়েছিল। নরেন্দ্র মোদী যখন এইটা হচ্ছে সামলাতে পারে না, সেটিং। তখন আরে অভিষেক আমি বলছি তো, বন্দ্যোপাধ্যায়কে আরে বাইরে পিনারাই যেতে হয়, বিজয়নে যান, গোটা আরে শুনুন পৃথিবীতে না, সন্ত্রাসবাদ আরে দেশে পিনারাই বক্তৃতা বিজয়নে দিতে। যান, আমি শুধু অভিষেক একটা কথা বন্দ্যোপাধ্যায় বলি, কে নদিয়ার কথা বললো, কে নদিয়ার কথা বললো, এক সেকেন্ড, তোমার কথা যখন শুনেছি তুমি শোনো। নদিয়ায় তোমার দলের নেতা, তোমার দলের নেতা ভারত মায়ের বীর সন্তান আচ্ছা, আচ্ছা, ঝন্টু আলী এবারে, শেখ এবারে, মারা যাওয়ার পরে বলেছিল ওর বাড়িতে কেন মালা দিতে যাবে, ওরা মুসলমান, ওরা আমাদের ভোট দেয় না। আমরা ভুলিনি বেশ, আমাদের বেশ, বীর বেশ। সন্তান ঝন্টু আলী শেখকে যেভাবে অপমান করেছো তোমরা। আর আমি উনি ইয়াইয়া সাহেব, আমি জানি না উনি কি রঙের চশমা পরেন, কিন্তু এক রঙের চশমা পরলে খুব মুশকিল, চশমার রংটা পাল্টে ফেলুন। কেন বলছি, ওনার খালি মনে পড়ে গেল ভারতী ঘোষ আইপিএস, ওনার কি করে মনে পড়লো না পাল্টাবে এক বলুন তো? সেকেন্ড। চোখ খুললেই সাম্বাল দেখতে ইয়াইয়া পায়। সাহেবকে বলছি, মসজিদ অরূপ দোলের বলবে, দিন ঢেকে আরে অরূপ রাখতে হয়, একটা দিয়ে দিন। মসজিদে গিয়ে জয় শ্রীরাম বলে আচ্ছা, হামলা অরূপ করতে একটা হয়। দিয়ে দিন। এটা ভারতবর্ষের অরূপ মানুষ তাকে দেখেছে বলার সুযোগ কিভাবে পাননি। হ্যাঁ, সহিংসভাবে ডিফেন্ডারই হবে, ওনার হ্যাঁ, করতে ডিফেন্ডার, হয়। ওনার ডিফেন্ডার তৃণমূলকে করতে বেশ। হবে। কাউকে কি মুক্ত অবস্থা? চায়, যে বেশ, কোনো বেশ, সুস্থ বেশ, বেশ। মানুষ আমাকে উত্তরটা সেই দিন, নিন্দা না, করবে। প্রশ্ন এই করেছি, নাম গণতন্ত্র কেন দিলেন না, ধ্বংসের ইয়াইয়া? নিন্দা যে কোনো সুস্থ মানুষ করবে। প্রতিবার যদি আমি বলতে হ্যাঁ। চাই, অরূপ যদি ডিফেন্ড করে, তুমি যদি ঠিক 5 আছে। মিনিট ধরে বলো তাহলে বাকিরা তো আচ্ছা, বলবেই। নজরুল এখন বলার সুযোগ পাননি। আমার